নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গপ্প হাকা থেকে। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায় লেখা গল্প ওলাইতলার বাগান বাড়ি। হেমেন্দ্র কুমার রায় জন্ম 1888 সালের 2রা সেপ্টেম্বর ক্যালকাটা বেঙ্গল প্রেসিডেন্সিতে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সিঞ্জিত। শুরু হচ্ছে ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতেই যাচ্ছেন? কিন্তু কেন বলুন তো? মামুদপুরের জমিদার কৃত্তান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছিলেন, তার একজন ম্যানেজারের দরকার। 300 টাকা মাইনে কেমন, তাই নয় কি? বুঝলাম। তারাও একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল তারা। গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। তার মানেটা জানি নে। প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন। জমিদার কৃত্তান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার পড়ছে। আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? চিনি, তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানা কানঘুষো শুনেছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার আলো জ্বলে। লোকজন কেউ দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত বলতে পারে। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধ হয় ছিট আছে, নইলে সব আজগুবি কথা বলে কেউ। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এই রকমই তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিশ্চানদের গোর দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না। মশাই, মিথ্যা ভয় দেখাচ্ছেন। কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারবো। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোক যেমনভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলা সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে ঢুকলুম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে থাকলুম। অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলোও ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থা তথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম,
চুন বালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, তোরে আসুন। ঘরের ভিতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের ওপর বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরুলো। সে বললে, কাকে চান আপনি? জমিদার কৃত্তান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃত্তান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড়র গড় করে গর্জে উঠল। কৃত্তান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলুম। সে গর্জন বন্ধ করলে বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃত্তান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃত্তান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, একে এখান থেকে তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও ও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না। রাত্রে আমার সঙ্গেই ঘুমায়। রাত্রেও? ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কৃত্তান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না। খানিকক্ষণ পরে কৃত্তান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃত্তান্তবাবু বেরিয়ে গেলেন। খানিকক্ষণ পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলুম। বাড়ির সর্বস্বই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়িখানা যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃত্তান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃত্তান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরগত 2 চোখুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি তা জানতুম না। ভয়ানক। কৃত্তান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে ঘরের জানলাগুলো যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন।
ওধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা। সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষরা দেখতে বা শুনতে চায় না। আমি তার ছেলের হাসি হাসলুম। কৃষ্ণান্তবাবু বললেন, হ্যাঁ, আর এক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটি আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। কৃষ্ণান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করতে পারিনি। রাত্রে রোভার বিছানার উপরে আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে বসবার চেষ্টা করতে লাগলো। প্রাণ যখন যায় যায় আচিম্বতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার মতো অবস্থা আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমল, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম। আলোটা নিভে গেছিল, আবার জ্বালালুম, কিন্তু যেই আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার, রোভার বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিকে ওদিকে তাকিয়ে ঘরের ভিতরে আরও একটা দরজা আবিষ্কার করলুম। সে দরজা ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য। ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুঁড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপরে হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা বন্ধ করে দিলুম। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম। বাইরে আকাশ পড়া অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চক চক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে। আর ও কি! বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তালগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে আছে। চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরও কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিল খিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলোয় আনাগোনা করছে। তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে মেয়াও মেয়াও। আজকে এখানে রাজ্যের ভূতপ্রেত দৈত্য দানা সব এসে জড়ো হয়েছে। না 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 না, ভয় আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি যা শুনছি সমস্তই অলৌকিক, কিচ্ছু সত্যি না, সব কল্পনা। ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে আবার? আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে।
আবার কে দরজা ঠেললো। আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপর আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। রক্ষে পাই, এ যে আমার রোবরের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোবর এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুড়ে পুরীতে রোবরকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোবরের মুখের দিকে তাকিয়ে চোখ পড়ল, তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলুম। জানলার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকেই এগিয়ে আসছে। তাদের পোশাক দেখে বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর তিনিই দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমেল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃত্তান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃত্তান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই, এবং কৃত্তান্তবাবুর গলা দেশে মস্ত একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোবরের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃত্তান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোবর তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, কেন? আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃত্তান্ত চৌধুরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এই গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। শুনছিলেন হিমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প উলাইতলার বাগানবাড়ি। আজকের গল্প পাঠে এবং গল্পের প্রত্যেকটি চরিত্রে এবং গল্পের সূত্রধারে আমি হাকা। শেষ হলো উলাইতলার বাগানবাড়ি। এরপরে আসতে চলেছি আরও একটা খুবই সুন্দর গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।